তো হ্যালো এভরিওয়ান, আজ 25শে সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ নিউজ কাম কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, অর্থাৎ আমরা নিউজের সঙ্গে সঙ্গে সেখান থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে আমরা কভার করে থাকি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে ইম্পর্টেন্ট নিউজ যেগুলো বিশেষ করে চাকরির যারা এক্সাম দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম বা ইউপিএসসি পিএসসি অন্যান্য এক্সাম এগুলো যারা দিচ্ছে, স্টেট পিএসসি যেগুলো রয়েছে প্রত্যেকটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের এই নিউজ থেকে কিভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করছি সেটা সমস্ত কিছু দেখব। তো আজকের ইম্পর্টেন্ট নিউজ যেগুলো আমাদের এখানে রয়েছে সেটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আর সম্পূর্ণ ইজি পদ্ধতিতে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের কি রয়েছে আজকের নিউজের দিকে। তাহলে এভরিওয়ান, চলো আজকের নিউজ আমরা দেখে নিই তাহলে আমাদের ফার্স্ট কি রয়েছে। তো দেখো আজকে 25শে সেপ্টেম্বরের আমাদের নিউজ, আর 25শে সেপ্টেম্বরের যে নিউজ গুলো রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট আমরা 15 থেকে 16টা নিউজ কিন্তু আজকে আলোচনা। তো প্রথম আমরা যে নিউজের দিকে চোখ রাখবো সেটা কি, যে 40 বছর পর অর্থাৎ রাকেশ শর্মা প্রথম আমাদের ইন্ডিয়ান কোনো অ্যাস্ট্রোনট ছিল যে মহাকাশে গেছিলেন, সেই রাকেশ শর্মার পর সেই 40 বছর পর অর্থাৎ 1984-তে রাকেশ শর্মা গেছিলেন মহাকাশে। আর 40 বছর পরেও কিন্তু আর একটা সুখবর আমরা পেতে চলেছি যে আমাদের ইন্ডিয়া থেকে একজন এয়ারফোর্সের ক্যাপ্টেন সুধাংশু শুক্লা তিনি কিন্তু আবার উম যেতে চলেছেন স্পেসে, অর্থাৎ ইন্ডিয়া যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা রয়েছে আইএসএস, সেখানে কিন্তু যেতে চলেছে, যেটা 2025 সালে এটা কিন্তু তারা অ্যাক্সিওম 4 যে মিশনটা রয়েছে সেখানে করবে। এয়ারফোর্সের এই পাইলট যিনি রয়েছেন তিনি কিন্তু সেখানে যেতে চলেছেন, ঠিক। আর তিনি কিন্তু অ্যাক্সিওম 4 যেটা রয়েছে সেটা পাইলটিং করবে। তো দেখো এটা একটা খুবই আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ, কারণ আমরা প্রায় 40 বছর 1984 সালে রাকেশ শর্মার পর 40 বছর ধরে কোনো হিউম্যান কিন্তু আমরা এখনো পর্যন্ত, অর্থাৎ কোনো মানুষ আমরা এখনো পর্যন্ত স্পেসে পাঠাতে পারিনি। তো এটা একটা খুবই খুশি খবর, যেটা ইউএস এবং ইন্ডিয়া দুজনের কিন্তু কোলাবোরেশনে এটা কিন্তু হতে চলেছে 2025 সালে। কারণ আগের বছরই নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু এইটা অ্যানাউন্স করেছিলেন যে একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট তিনি কি আইএসএস এ যেতে চলেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন রয়েছে সেখানে যেতে চলেছে, আর যেটা সত্যি হতে চলেছে 2025 সালে। টাইমস অফ ইন্ডিয়ার এই নিউজটা তোমরা দেখছো। তো চলো নেক্সট আমরা আমাদের নেক্সট নিউজের দিকে চলে যাই। তো নেক্সট নিউজ যেটা রয়েছে সেটা একটা খুবই দুঃখজনক একটা ঘটনা, যে প্রায় 97% কেস যেগুলো রয়েছে, যে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট যেটা রয়েছে তাদের উপরে যেই জঘন্য যে নির্মম অত্যাচার বা জঘন্য অ্যাটাক যেগুলো বলতে পারো, সেগুলো কিন্তু 97% হলো রিপোর্টেড হয়েছে যা রয়েছে, তা হলো মাত্র 13টা স্টেট থেকেই কিন্তু 97% কেস ঘটেছে। আর যার মধ্যে ইউপি হলো 2022-এর রিপোর্ট অনুযায়ী ইউপি হলো সব থেকে বেশি, অর্থাৎ 51,656টার মধ্যে 12,287টাই শুধুমাত্র উত্তরপ্রদেশে ঘটেছে। কারণ এখানে কি দেখো, এই যে এসসি এসটির উপরে যে অ্যাটাক এগুলো জেনারেলি কি কারণে, এগুলো কাস্ট বেসিস, অর্থাৎ যেই যেমন হিন্দু মুসলিম আমরা অনেক কিছু দেখতে পাই যে এই ধর্ম নিয়েও যেরকম একটা বিভেদ চলছে, সেই সেম ভাবে কিন্তু আবার কাস্ট নিয়েও বিভেদ অনেক জায়গায় চলছে। এরকম মেন্টালিটি থাকার কারণে ওখানকার যারা এসসি এসটি রয়েছে তাদের উপরে কিন্তু এইরকম অ্যাটাক অনেক চলছে। তো 2022-এ যে রিপোর্ট অনুযায়ী 51,656 জনের মধ্যে 12,287, অর্থাৎ প্রায় 23.78%ই শুধুমাত্র ইউপিতে। রাজস্থানে 8,651 অর্থাৎ 16.75%, মধ্যপ্রদেশে 7,732 অর্থাৎ 14.97% এবং কন্টিনিউ এইভাবে হয়েছে। তার অর্থাৎ টোটাল যত অ্যাটাক হয়েছে তার 97%ই শুধুমাত্র হয়েছে কোথায়, এই 13টা স্টেটের মধ্যে হয়েছে। তো চলো নেক্সট আমরা যেটা চলে যাই, নেক্সট আবার দেখি। তো নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা বিদেশ নিয়ে, সেটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার আগের দিনই আমরা নিউজ আলোচনা করেছিলাম
যে কি শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন কে, ডিজনায়েকে। এই ডিজনায়েকে যে রয়েছে, অর্থাৎ সেখানকার যে লেফটিস্ট একজন লিডার যে ছিলেন, লেফটিস্ট লিডার, তিনি কি করেছেন, তিনি সেখানকার প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি হরিণী আমা আমারাশ্বরিয়া যে রয়েছে, অর্থাৎ হরিণী আমারসুরিয়া, এই যে যার ছবিটা তোমরা দেখছো, এই যে মহিলা ইনি রয়েছেন, তাকে পিএম হিসাবে কিন্তু তিনি বেছেছেন। এবং তিনি এই যে যিনি রয়েছেন হরিণী আমারসুরিয়া, ঠিক আছে, তিনি হলেন কিন্তু আমাদের এই শ্রীলঙ্কার থার্ড প্রাইম মিনিস্টার, অর্থাৎ লেডি প্রাইম মিনিস্টার বলতে পারো, লেডি অর্থাৎ ওমেন প্রাইম মিনিস্টার যেটা রয়েছে, ওমেন প্রাইম মিনিস্টার এখানে থার্ড। কারণ এর আগে যেটা হয়েছিল, এর আগে 2000 সালে, দেখো 2000 সালে লাস্ট যে 1900 যে শ্রী উম, শ্রীমাভো বান্দারানাইকে যে রয়েছে, ঠিক আছে, শ্রীমাভো বান্দারানাইকে, তিনি কিন্তু 1994 এ অফিস জয়েন করেছিলেন এবং 2000 সালে তার মৃত্যুর পর থেকে এই এই 24 বছরে প্রথম কোনো মহিলা সেখানকার প্রাইম মিনিস্টার হতে চলেছে। আর শ্রীলঙ্কার আমরা জানি সেখানে অবস্থা খুবই খারাপ, সেখানে অর্থনীতি একদম ভেঙে পড়েছে। পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের অবস্থাটা অনেকটাই এই ধরনের দিকে এগিয়ে যাচ্ছে বলে নিউজ আসছে। তো আমরা সেগুলো পরে আলোচনা করব যদি এরকম কোনো থাকে। তো চলো এরপর আমরা কিন্তু চলে যাই আমাদের নেক্সট নিউজ যেটা রয়েছে সেটার দিকে। তো এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, যে বর্তমানে কে প্রাইম মিনিস্টার হয়েছেন, হরিণী আমারসুরিয়া, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট হলো যেটা আসছে ইম্পর্টেন্ট দিন, দেখো 24শে যে সেপ্টেম্বর রয়েছে, 24শে সেপ্টেম্বরকে ওয়ার্ল্ড বলিউড ডে হিসাবে পালন করা হয়। কখন থেকে, আমরা যদি ইতিহাসের দিকে এগিয়ে যাই, 2018 সালে প্রথম এই দিনটাকে কিন্তু ওয়ার্ল্ড বলিউড ডে হিসাবে অ্যানাউন্স করা হয়েছিল। কারণ কি, কারণ হলো দেখো আমাদের বলিউডের ফার্স্ট ফিল্ম, দেখো এটা একটা খুব ভালো প্রশ্ন, যে 1913 সালে কিন্তু প্রথম হলো ফার্স্ট ফিল্ম ইন্ডিয়া আমাদের যেটা রয়েছে ইন্ডিয়াতে বলিউডে, সেটা হলো কি ছিল, প্রশ্ন দেওয়া থাকে বলিউডের প্রথম ফিল্ম যেটা ছিল সেটা কি ছিল, রাজা হরিশ্চন্দ্র। এবং সেটা ডিরেক্টর কে করেছিলেন, দাদা সাহেব ফালকে। আর এই কারণেই কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এখানে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা কিন্তু দেওয়া হয়। কোথায় দেওয়া হয় এটা, এটা কিন্তু দেওয়া হয় বলিউডে, পুরো অ্যাওয়ার্ড হিসাবে এটাকে কিন্তু দেওয়া হয়। তো দেখো যেটা আমরা বলছিলাম যে ওয়ার্ল্ড বলিউড ডে কেন পালন করা হয়, এটা দ্বারা পালন করে নানা, যে বলিউড কিভাবে ইমপ্যাক্ট করছে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রি তথা আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি রয়েছে, সঙ্গে সঙ্গে মিউজিক ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যেখানে রয়েছে ডান্স বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে বলিউড কিভাবে এফেক্ট করছে বা এই সোশ্যাল আমাদের লাইফে, সেগুলোকে মনে রাখার জন্যই কিন্তু এই বলিউড ডে, ওয়ার্ল্ড বলিউড ডে, এটা পালন করা হয়। তো নেক্সট আমরা যেটা চলে যাচ্ছি সেটা কি রয়েছে, সেটা রয়েছে সেন্টার অ্যাপয়েন্ট জিতেন্দ্র জে যাদব এজ এ নিউ হেড অফ এয়ারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। অর্থাৎ আমাদের ডা যেটাকে আমরা বলে থাকি, এটা কি এয়ারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি যেটা রয়েছে, তার ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, এই যে যার ছবি দেখছে সেটা হলো জিতেন্দ্র জে যাদব, ট্রিপল জে যাকে, তাকে কিন্তু এখানে কি করা হয়েছে, তাকে ডিরেক্টর জেনারেল হিসাবে তাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, ঠিক আছে। সেপ্টেম্বর 11-তে থেকে তিনি, এটা কিন্তু 11ই সেপ্টেম্বর থেকে তিনি এখানে হয়েছেন। এবার কে ছিলেন যাদব, যাদব যে ট্রিপল জে, অর্থাৎ আমাদের জিতেন্দ্র যে যাদব, তিনি হলেন 1999 এ সায়েন্টিস্ট কাম ইঞ্জিনিয়ার যে ছিল এবং 37 বছর ধরে তার এক্সপিরিয়েন্স রয়েছে। কি এক্সপিরিয়েন্স রয়েছে তার, 37 বছর ধরে তার এক্সপিরিয়েন্স রয়েছে যে এয়ারক্রাফট কম্বাট এয়ার, আমাদের যে কম্বাট এয়ারক্রাফট যেটা রয়েছে, ফ্লাইং ট্রেনার এবং অ্যাসোসিয়েটেড যে যে সিস্টেম রয়েছে সেখানে। আর শুধুমাত্র এইটাই নয়, এর আগেও কিন্তু তিনি কি ছিলেন, তিনি ছিলেন হলো ডিরেক্টর অ্যান্ড প্রোগ্রাম ডিরেক্টর, অর্থাৎ কম্বাট এয়ারক্রাফটের তিনি ছিলেন সেপ্টেম্বর 2022 থেকে, ঠিক আছে। তো এছাড়াও যে আমাদের যে আইএনএস বিক্রান্ত যে রয়েছে এয়ারক্রাফট ক্রাফট যেটা রয়েছে, তারপরে এলসিএফ MK1 এ যেটা রয়েছে, ঠিক আছে, এবং নেভির ক্ষেত্রে, এছাড়াও অন্যান্য এয়ারক্রাফট বা নাভাল প্রোটোটাইপ যেগুলো রয়েছে NP5, এগুলো প্রত্যেকটাই তার কিন্তু একটা বড় অবদান তার কিন্তু এখানে
রয়েছে, যেটা আমাদের জানা। তাছাড়াও আমাদের যে তেজাস যে এলসিএ যেটা রয়েছে সেখানেও তার একটা বড় কিন্তু ভূমিকা তিনি পালন করেছেন। তো নেক্সট আমরা যেটা চলে যাব সেটা কি, যে আমরা জানি এর আগেও আলোচনা করেছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি করেছেন, তিনি ইউএসএ তে গেছিলেন কি জন্য? তিনি ইউএসএ তে 3 দিনের একটা কি 3 দিনের জন্য তিনি সেখানে গেছিলেন, এবং 3 দিন যেটা রয়েছে 3 দিনের ট্যুরে তিনি কি কি অ্যাটেন্ড করেছেন। তিনি মূল লক্ষ্য ছিল কোয়াড সামিট, যেটা যেখানে কোয়াড সামিটে কে কে অংশগ্রহণ করেছিল এর আগেও আমরা আলোচনা করেছি। কোয়াড সামিট হলো কি 4টে দেশ, অর্থাৎ আমাদের ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া আর হলো জাপান। এই 4টে দেশের ইউএস এর প্রেসিডেন্ট জো বিডেন আর এই 3 দেশের যে প্রাইম মিনিস্টার রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ইন্ডিয়ান আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং যে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার কি অ্যান্থনি অ্যালবানিজ, এবং জাপানি প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা, ইনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন। এটা কি প্রথম দিনে তার এটা লক্ষ্য ছিল। সেকেন্ড দিন যেটা ছিল মোদি এবং ইউএস মেগা কমিউনিটি ইভেন্ট সেখানে তিনি করেছিলেন, অর্থাৎ কি প্রায় 13,000 ইন্ডিয়ান আমেরিকান যারা রয়েছে তাদেরকে নিয়ে তিনি যুক্ত হয়েছিলেন। এছাড়া লস এঞ্জেলস এবং বোস্টনে, লস এঞ্জেলস এবং বোস্টনে কিন্তু তিনি দুটো যে আমাদের বাণিজ্যিক দূতাবাস সেটা কিন্তু তিনি অ্যানাউন্স করেছেন এই দিনে, এবং সেখান থেকে সেখানকার তিনি যে 40টা স্টেট যেটা রয়েছে 40টা স্টেটে তিনি ঘুরেছেন, এবং তার জন্য অর্গানাইজাররা জানিয়েছে যে 60টা চ্যাটার্ড বাসের কিন্তু সেখানে ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হয়েছিল। তো থার্ড অফ অল যেটা তৃতীয় দিনে তিনি কি করেছিলেন, ইউএন সামিট যেটা রয়েছে সেই তৃতীয় দিনে তিনি কি করেছিলেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি নিউ ইয়র্কে যেটা রয়েছে, অর্থাৎ নিউ ইয়র্কে যেটা হয়েছে ইউএন সামিট, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি আরো কি কি করেছিলেন সেখানে, যে যাতে তিনি বক্তৃতা দিয়েছিলেন নমস্কার দিয়ে শুরু করে, এবং তিনি বলেছিলেন যে এই যে আমাদের যে সফলতা রয়েছে সেটা একমাত্র মানবিক সফলতা, সেটা একমাত্র কিসের উপরে নির্ভর করে বলেছিলেন, সেটা একমাত্র নির্ভর নির্ভর করে আমাদের একজোট হয়ে থাকার মধ্যে, কোনো যুদ্ধ ক্ষেত্রে নয়। সঙ্গে সঙ্গে তিনি এইগুলো ইসরায়েল, গাজা, ইউক্রেন এইসব যে যুদ্ধ হচ্ছে সেইগুলো নিয়েও গ্লোবাল যে কোঅপারেশনের কথাও তিনি কিন্তু সেখানে আলোচনা করেছেন। আর সঙ্গে সঙ্গে তিনি যে আফ্রিকান কান্ট্রিকে, আফ্রিকান ইউনিয়নকে যখন G20 তে নিযুক্ত করবার জন্য তিনি কিন্তু একটা সিগনিফিকেন্ট স্টেপ হিসাবে এটাকে ডিরেকশন তিনি বলেছেন, যখন ইন্ডিয়ার প্রেসিডেন্সিতে একটা সিগনিফিকেন্ট ডিরেকশন এটা ছিল, সেটা তিনি বলেছেন। তো এরপর আমরা যেটা চলে আসছি সেটা মিলিটারি বেস, যে টপ 10 কান্ট্রিজ যেটা রয়েছে যারা কি মিলিটারির জন্য সব থেকে বেশি খরচ করছেন, অর্থাৎ বাজেট যারা রেখেছেন, সেই টপ 10 কান্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। কারণ দেখো বর্তমানে জিওপলিটিক্যাল একটা টেনশন চলছে, কারণ একদিকে চলছে ইউক্রেন রাশিয়া, অন্যদিকে চলেছে ইসরায়েল আর প্যালেস্তাইন। ঠিক এই যে ইনসিডেন্ট গুলো চলছে এখন বর্তমানে, আবার ইরানও এর মধ্যে চলে এসেছে। এই যে ইনসিডেন্ট গুলোর মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মিলিটারি স্পেন্ডিং বা যেটাকে বলা যেতে পারে মিলিটারি বাজেট কতটা, সেটা অর্থাৎ ডিফেন্স বাজেট যেটা সেটা নিয়ে। তো চলো আজকে 10টা কান্ট্রি যারা রয়েছে তাদের নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ানে রয়েছে ইউএসএ, যে হলো $916 বিলিয়ন ইউএস ডলার, কিন্তু অর্থাৎ তার জিডিপি 3.4% সে শুধুমাত্র এখানে কিন্তু ইউজ করছে। সেকেন্ড পজিশনে রয়েছে কি চায়না, $296 বিলিয়ন, তার জিডিপির 1.7%। রাশিয়া $109 বিলিয়ন, যেখানে তার জিডিপির 5.9%। আর আমাদের দেশ ইন্ডিয়া রয়েছে চতুর্থ নম্বরে, তার জিডিপির 2.4%, অর্থাৎ $83.6 বিলিয়ন কিন্তু সে ইউজ করছে। আর সঙ্গে সঙ্গে অন্যান্য যারা রয়েছে সেটা রয়েছে সৌদি আরবিয়া, ইউকে, জার্মানি, ইউক্রেন, ফ্রান্স এবং জাপান। তো চলো আমরা নেক্সট এটা চলে যাই। এটা একটা খুবই এখন আমাদের যে ডিফেন্স বাজেট যেটা রয়েছে সেই ডিফেন্স বাজেটে কিন্তু খুবই দরকার, এবং এইদিকে লক্ষ্যটা দেওয়া দরকার, কারণ বর্তমানে যেটা এই রয়েছে টোটাল এই 10টায় প্রায় 1,799 বিলিয়ন ইউএস ডলার কিন্তু সেখানে এখানে ইউজ হচ্ছে, অর্থাৎ টোটাল যা গ্লোবাল যা ই রয়েছে, গ্লোবাল
তার 3 কোয়ার্টার অর্থাৎ বলতে পারো 74% গ্লোবাল যে জিডিপি তার 74% কিন্তু এখানেই ইউজ হচ্ছে। তো নেক্সট আমরা যেটা চলে যাচ্ছি যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম, তিনি একটা সৈনিক স্কুল কি রাজস্থানে তিনি একটা সৈনিক স্কুল হলো সেখানে কি করেছে উদ্বোধন করেছিলেন। আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের লক্ষ্য রয়েছে 100টা সৈনিক স্কুল তৈরি করা, যাতে এবং তার মধ্যে 45টা অলরেডি অপারেশনাল। আর এইটা আমরা যে নিউজ নিয়ে আলোচনা করছি সেটা কি, সেটা হলো যে 41তম যে ইন্ডিয়ান কোস্ট গার্ড যেটা রয়েছে আইসিজি কমান্ডার্স কনফারেন্স যেটা রয়েছে সেটা কি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হতে হয়েছে। সেটা কবে? 24শে সেপ্টেম্বরে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তার উদ্বোধন কে করেছেন, ইনঅগ্রেটেড করেছেন আমাদের রক্ষামন্ত্রী বা বর্তমানে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি কিন্তু এটা করেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন যে এই যে ইন্ডিয়ান কোস্ট গার্ড রয়েছে তারা আমাদের সুরক্ষার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করছে, কারণ তারা এই যে আমাদের কোস্ট রিলেটেড এরিয়া যতগুলো রয়েছে কোস্ট রিলেটেড, সেখানে তারা কোনোভাবে ইলিগাল কোনো কাজ হতে বা টেরোরিস্ট হামলা এই সমস্ত কিছু ইলিগাল এন্ট্রি সমস্ত কিছু দিক দিক থেকে কিন্তু সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল হেল্প সমস্ত কিছু দিক থেকে কিন্তু আমাদের ইন্ডিয়াকে তারা হেল্প করে চলেছে। তারা একটা আমাদের সুরক্ষার জন্য বড় উম, আহ, পদক্ষেপ নিয়ে বরাবরই চলেছে। তো নেক্সট আমরা যেটা চলে যাব যে মহারাষ্ট্র গভর্নমেন্ট পুনে এয়ারপোর্টকে তারা নতুন নাম দিতে চলেছে। কি নাম? জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি একটা আমরা অর্থাৎ মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে পুনে এয়ারপোর্ট যেটা রয়েছে যেটার এর আগে নাম কি ছিল, এর আগে নাম ছিল যেটার ছিল পুনে লোহেগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার এখন বর্তমান নাম হতে চলেছে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই নাম কিন্তু হতে চলেছে। কে অ্যানাউন্স করেছেন? অ্যানাউন্স এইটা যেটা রয়েছে সেটা কি করা হয়েছিল, এই প্রপোজাল যেটা সেন্টারকে বর্তমানে দেওয়া হয়েছে এবং সেই ক্যাবিনেট অর্থাৎ ক্যাবিন যে মহারাষ্ট্রের ক্যাবিনেট তারা মিটিং করেছেন এবং সেন্টারের কাছে ফরওয়ার্ড করেছেন তাদের প্রপোজাল। আর এই নিয়ে এই ফরওয়ার্ডটা করেছেন কে? বর্তমানে স্টেট ফর সিভিল এভিয়েশন মিনিস্টার যে রয়েছে মুরলীধর মহল, তিনি কিন্তু এইটা হলো তার টুইটারে তিনি জানিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি এক্সপ্রেস করেছেন তা এবং কংগ্রাটস করেছেন যে যারা যারা তাদেরকে এখানে হেল্প করেছেন, অর্থাৎ যে রুলিং পার্টি রয়েছে ময়াতি অ্যালায়েন্স অ্যালায়েন্স যেটা রয়েছে অর্থাৎ যেখানে বিজেপি, শিবসেনা, এনসিপি এই যে টিম রয়েছে প্রত্যেককে কিন্তু তারা কি করেছে গ্র্যাটিটিউড জানিয়েছেন। ঠিক। তো চলো আজকে নেক্সট আমরা যে নিউজ রয়েছে নিউজ কাম কারেন্ট অ্যাফেয়ার্স সেটার দিকে চলে যাই। নেক্সট যেটা রয়েছে যে ইউএসএ প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওখানে কোয়াড সম্মেলনে আমাদের জানি সেখানে গেছেন এবং সেখানে তিনি কি করেছেন, সেখানে তিনি কোয়াড সম্মেলনে যে 4টে দেশ তিনি হলো কি করেছেন যেটা বর্তমানে কোথায় হয়েছে, যেটা বর্তমানে কিন্তু হয়েছে যে কোথায়, ইউএসএ, ইউএসএ দিলওয়ারেতে এটা কিন্তু হয়েছে এবং সেখানে যে উইলমিংটন দিলওয়ারে যেটা দিলওয়ার যেটা দিলাওয়ার যেটাকে বলা হয় সেখানে হয়েছে। সেই নিয়ে প্রাইম মিনিস্টার মোদি আহ, যে রাষ্ট্রপতি রয়েছেন ইউএসএ তাকে কি করেছেন, তাকে একটা ট্রেন, সিলভার ট্রেন গিফট করেছেন যেখানে লেখা রয়েছে দিল্লি টু দিলওয়ারে, এটা কিন্তু সেখানে লেখা রয়েছে। এবং সঙ্গে সঙ্গে শুধু এইটাই নয়, সঙ্গে সঙ্গে তিনি একটা পাশমিনা শল যেটা রয়েছে সে ফার্স্ট লেডি অর্থাৎ জিল বিডেনের জন্য তিনি এটাও কিন্তু উপহার হিসেবে দিয়েছেন। অর্থাৎ আর এই এখানকার যে লক্ষ্য কি রয়েছে কোয়াড সম্মেলন যেটা করা হয়েছে তার লক্ষ্যই রয়েছে যে কিভাবে তার এই বন্ধনটাকে অর্থাৎ কোয়াডে 4টে দেশের মধ্যে সম্পর্ক ভালো করা যায় এবং চায়নাকে কিভাবে, চায়নার গ্রো যেগুলো হচ্ছে সেটাকে কিভাবে কাউন্টার করা যায়। নেক্সট যেটা রয়েছে রাবার রিসার্চ ইনস্টিটিউট যেটাকে বলা হয় RRI, রাবার রিসার্চ ইনস্টিটিউট, তারা একটা মৌ সাইন করেছে। মৌ মানে কি আমরা আগে করেছিলাম মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কার সঙ্গে? ইন্ডিয়ান অয়েলের সঙ্গে। এটা কেন সাইন করা হয়েছে? এটা সাইন করার মূল লক্ষ্যই হলো যে ইন্ডিয়ান অয়েল যেটা রয়েছে, উম, যে রাবার প্রসেস অয়েল যেটা মার্কেটেড করে ইন্ডিয়ান অয়েলস এবং যেটা বিভিন্ন
টায়ার ও নন টায়ার প্রোডাক্ট যেগুলো তৈরি করার জন্য রাবারের ইউজ সেটাকে আরো বৃদ্ধি করবার জন্য এবং সেটার উপরে রিসার্চ ও জোরদার করবার জন্য এটা কিন্তু সাইন করা হয়েছে। তো এই যে যখন সাইন করা হয়েছে, এই যে তোমরা ছবি এখানে দেখতেই পাচ্ছ, সেখানে কি IOCL এর পক্ষ থেকে ছিলেন কি অনিল বাসু অর্থাৎ যে DGM বর্তমানে IOCL, আর RRI এর যে ডিরেক্টর ইন চার্জ রয়েছে JCMD, তিনি কিন্তু তারা এখানে কিন্তু সাইন করেছেন, অর্থাৎ তারা এখানে কিন্তু ছিলেন। তো চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট যেটা রয়েছে রাশিয়া আর চায়না, একটা নিউজ রয়েছে চায়না আর রাশিয়া নিয়ে। সেটা কি রাশিয়া আর চায়না একটা নাভাল এক্সারসাইজ কিন্তু তারা অর্গানাইজ করেছে কোথায়, সি অফ জাপান, জাপান সিতে, সমুদ্রে। এবারে এটার লক্ষ্যটা কি রয়েছে বা কি, এই এইটার লক্ষ্যই রয়েছে যে উম, এই যে জয়েন্ট যে ডিটাচমেন্ট ওয়ারশিপ প্যাসিফিক যেটা রয়েছে, সিক্স ফ্লিটে রয়েছে চায়নাজ নেভি, এইটা হলো কি ভ্লাদিভস্টক টু কন্ডাক্ট কি করেছে জয়েন্ট রাশিয়ান চাইনিজ যেই ইন্টারেকশনটা তারা করেছে, যেটা করেছে এক্সারসাইজটা, তার নাম কি বেইবু ইন্টারেকশন 2024 নাভাল এক্সারসাইজ। ঠিক আছে, আর এক্সারসাইজে কি কি রয়েছে, কি কি অংশগ্রহণ করেছে, সেখানে অ্যান্টি সাবমেরিন উইপন আর অ্যান্টি এয়ারক্রাফট, এটা কিন্তু RI এর রিপোর্ট অনুযায়ী এটা রয়েছে। আর এখানে এই যে যেটা রয়েছে সেখানে চায়না প্র্যাকটিস করেছে মিসাইল আর্টিলারি ফায়ারিং। হ্যাঁ, 1 মাস ধরে তারা কিন্তু এই ওসিয়ানে তারা কিন্তু ট্রাই করছে। এবং সঙ্গে সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট যে রয়েছে ভ্লাদিমির পুতিন, একটা কাউন্টার ইউনাইটেড স্টেটের সঙ্গে প্যাসিফিকে যে রয়েছে সেখানে একটা বিড তারা কিন্তু কাউন্টার করেছে USA। ঠিক আছে। উম তো চলো নেক্সট আমরা চলে যাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, কারণ রাশিয়া এবং চায়নার মধ্যে নাভাল এক্সারসাইজটা কিন্তু হয়েছে। এটা একটা বড় বিষয়। পরে চলো, পরে যেটা রয়েছে মিজোরামের যে বর্তমান CM রয়েছেন, চিফ মিনিস্টার লালদুহমা, তিনি কি করেছেন, তিনি নতুন একটা হ্যান্ড হোল্ডিং স্কিম বলে একটা স্কিম তিনি কিন্তু চালু করেছেন। কাদের জন্য চালু করা হয়েছে এটা? এটা চালু করা হয়েছে এন্টারপ্রেনিউর আর ফার্মারদের জন্য, অর্থাৎ যারা নবিশ বা যারা কৃষক তাদের জন্য, অর্থাৎ এটা করা হয়েছে। আর এর মূল লক্ষ্যটা কি আছে, আর্থিকভাবে তাদেরকে সাহায্য করা। এবং এই স্কিমটা যেটা রয়েছে যে আর্থিকভাবে তাদের সাহায্য করা এবং সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল গ্রোথের সঙ্গে সঙ্গে সেলফ সাফিসিয়েন্সি তাদের তৈরি করা। এবং সেই নিয়ে কিন্তু তিনি একটা কি প্রেস রিলিজ করেছেন, এবং সেখানে এই পাবলিক যে রিলেশন এবং ডিরেক্টরেট ইনফরমেশন পাবলিক রিলেশনের জন্য তিনি একটা করেছেন, এবং তার সেটাকে কি করেছেন, স্কিম যেটা রয়েছে হ্যান্ড হোল্ডিং স্কিম যেটাকে বলা হয়, সেটা তিনি ইনঅগ্রেট করেছেন, আনভেল করেছেন। দেখো এই যে এটা রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় বানাকেই। কি বলা হয়? বানাকেই। অর্থাৎ যেটাকে আমরা মিজোরামীয় ভাষায় বানাকেই বা ইংলিশে বলতে গেলে হ্যান্ড হোল্ডিং স্কিম বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু তিনি কি করেছেন, আর এটা কোথায় করা হয়েছে, বানাপা হল যেটা আইজলে, সেখানে কিন্তু এটাকে আনভেল করা হয়েছে। তো চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট যেটা, নেক্সট কাম লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইরান কিন্তু ইরান প্রেসিডেন্ট ওয়ার্ন করেছে কি ইরিভার্সিবল কনসিকোয়েন্স অফ ওয়াইডার রিজিওনাল ওয়ার, যে রিজিওনাল ওয়ার রয়েছে রিভার্সিবল কনসিকোয়েন্স নিয়ে তিনি কিন্তু কি করেছেন, ওয়ার্ন করেছেন। সঙ্গে সঙ্গে ইরান একটা কি করেছে, আনভেলস করেছে কি একটা নিউ পাওয়ারফুল সুইসাইড ড্রোন, যেটার নাম দেওয়া হয়েছে শহীদ 136B। এটা একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ কি বর্তমানে ইসরায়েল এবং হিজবুল্লাহ অর্থাৎ লেবাননের যেটা রয়েছে, যেটা চলছে, অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন, প্যালেস্টাইন এবং ইরান বর্তমানে যেগুলো চলছে, তার মাঝেই কিন্তু এই যে নতুন পাওয়ারফুল সুইসাইড ড্রোন যেটা আনভেল করা হয়েছে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে এটা করা হয়েছে, শহীদ 136 আনভেল করা হয়েছে, সেটা কিন্তু অনেক আপগ্রেডেড। এর দ্বারা ইরান বোঝাতে চেয়েছে যে তারা কিভাবে তারা এই ডিফেন্সের দিকে কিভাবে আপগ্রেডেড হয়েছে। কারণ এই যে ড্রোনটা রয়েছে সেটা প্রায় 4000 কিলোমিটার, অর্থাৎ 2500 থেকে 4000 কিলোমিটার কিন্তু রেঞ্জ, অপারেশনাল রেঞ্জ কিন্তু এটার রয়েছে। ঠিক। এবং সঙ্গে সঙ্গে এর ফলে কিন্তু অনেকটা ইরান কি নিজেদেরকে ডেভেলপ করে চলেছে।
যেটা বর্তমান যা পরিস্থিতি চলছে অর্থাৎ ওয়ার পরিস্থিতি চলছে ওইদিকে সেটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মানে নিউজ বলা যেতে পারে ইরানের পক্ষ থেকে যেটাকে কিন্তু জানানো হয়েছে। এই যে তোমরা ছবিটা দেখছো এটাই কিন্তু কি রয়েছে শহীদ 136B। তো কারণ এটা দেখো অনেক সহজেই এটাকে ট্রান্সপোর্ট করা যাবে এবং সহজেই ইউজ করতে পারবে ইরান। এটা ইরানের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। ঠিক আছে? তো দেখো আজকে যে ইম্পর্টেন্ট নিউজ গুলো ছিল প্রত্যেকটার দিকেই আমরা আলোচনা করেছি সঙ্গে সঙ্গে আহ, আর এর সঙ্গে আমরা কি এর যে পিডিএফ যেটা রয়েছে সেই পিডিএফটা নিয়ে আমরা লিংক কিন্তু নিচে তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।